স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক উৎপাদনের পথে এগিয়ে চলায় এখন নতুন এক উচ্চতায় বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, বিশাল বিনিয়োগের এই প্রকল্প থেকে কতটা লাভবান হবে দেশ? শুধু বিদ্যুৎ উৎপাদনই কি শেষ কথা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো অর্থনৈতিক সমীকরণ? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে 3 পর্বের প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পরমাণু ক্লাবে বাংলাদেশের প্রবেশ। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এই কেন্দ্রটি কেবল ইট পাথরের স্থাপনা নয়, এটি দেশের জ্বালানি নিরাপত্তার এক অভেদ্য দুর্গ। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে শুরু হয়েছে ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি লোডিংয়ের কাজ। প্রায় ১,৩৯,৭৪১ কোটি টাকার এই প্রকল্পের 2 ইউনিট থেকে ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এই বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল ধরা হয়েছে ৬০ থেকে ৮০ বছর। বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক বিদ্যুতের সবচেয়ে বড় সুবিধা হলো এর স্থিতিশীল দাম। কয়লা বা গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারে উঠানামা করলেও ইউরেনিয়ামের দাম থাকে অনেকটা স্থিতিশীল, ফলে দীর্ঘমেয়াদে সাশ্রয়ী দামে বিদ্যুৎ পাওয়া যাবে। যেহেতু প্রাথমিক বিনিয়োগ অনেক বেশি, কারণ এটা যত চলবে ততই আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হব। বিদ্যুৎ উৎপাদন করলে অন্যান্য তেল, গ্যাস, বিদ্যুৎ কেন্দ্র চালানোর প্রয়োজন পড়বে না, তখন আমাদের আমদানি করার বেশি লাগবে না এবং এতে আমাদের ডলার রিজার্ভও বেশি চাপ পড়বে না। কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে রূপপুর হবে বাংলাদেশের তুরুপের তাস। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় এটি পরিবেশ বান্ধব বা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্ত করবে। এটি রিনিউয়েবল এনার্জি না হলেও তুলনামূলকভাবে একটা ক্লিনার এনার্জি, ফলে এর মাধ্যমে কার্বন নিঃসরণ অনেকটুকুই কমবে। ২৪০০ মেগাওয়াটের যদি কোল বেস বা অন্য এনার্জি বেস আমরা বিদ্যুৎ প্রকল্প করতাম, তাহলে আমাদের লক্ষ লক্ষ টন কার্বন নিঃসরণ হতো। এরকম পিকিং প্ল্যান্ট যে সমস্ত বলা হয় সেগুলো কিন্তু আমরা অফ রাখতে পারবো তখন, কারণ সোলার থাকবে। আর বেস লোড যদি আমার নিউক্লিয়ার দেয়, কোল দেয়, তাহলে কিন্তু আমরা এলএনজির উপরেও কিন্তু নির্ভরতা কমে যাবে। এই জায়গাগুলোতে একটা বড় ধরনের সাপোর্ট আলটিমেটলি তৈরি করবে। তবে সফল যাত্রার সুফল পুরোপুরি ঘরে তুলতে প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, সঞ্চালন লাইনের কাজ দ্রুত শেষ করা এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। উন্নত দেশ হওয়ার স্বপ্নে জ্বালানি শক্তির বিকল্প নেই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেই স্বপ্নের এক শক্তিশালী ইঞ্জিন। যদি সঠিক রক্ষণাবেক্ষণ আর স্বচ্ছতা নিশ্চিত করা যায়, তবে রূপপুর হবে আগামীর স্মার্ট বাংলাদেশের মূল ভিত্তি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। কৃষকদের চাষাবাদ নিরবচ্ছিন্ন রাখতে সরকার রাজধানীতে প্রতিদিন ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। কিছু কিছু অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকলেও এখনও সারা দেশে এর প্রভাব পড়েনি। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তে দেশের কৃষি অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আমি খেতে পানি পৌঁছতে পারি না, ড্রেনেজে পর্যন্ত যাই পর্যন্তই কারেন্ট থাকে না, চুষে খাই হেলাই দেয়। কারেন্ট থাকলে সে আমি এই যে যারা নাকি ক্ষেত করছে ১-১৫০ লোক, তাকে আমি পানি দিয়ে পৌঁছে দিতে পারি। শান্ত মিয়া মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খান বানিয়ারা গ্রামের কৃষি জমিতে সেচ পাম্প পরিচালনা করেন। বলছিলেন বিদ্যুৎ সংকটে তার ভোগান্তির কথা। সরকার কৃষকদের কথা বিবেচনা করে গ্রাম অঞ্চলে লোডশেডিং কমানোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই অঞ্চলে এসে আমরা দেখলাম যে লোডশেডিং তো কমেইনি, বিদ্যুৎ খুবই কম থাকছে। সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় থাকার পরেই আবার চলে যাওয়ার অভিযোগ এই অঞ্চলের সাধারণ কৃষকদের। শান্ত মিয়ার সাথে কথা বলার সময় এগিয়ে আসেন কিছু কৃষক। পানি সংকটে ফসলি জমিতে কাজ করতে না পারার কথা জানান তারাও। বিদ্যুৎ মনে করেন 5 মিনিট, কোনো সময় 5 মিনিট থাকে, কোনো সময় থাকে না। দিনে দিন চলে যেতেছে, আবার একটু দিলিক দিল, আবার আসলো, আবার যাইতেছে, এরকম কয়েক মিনিট পর পরই চলে যায়। বহু সমস্যা বুঝছেন, ক্ষেত খোলার বেশি সমস্যা। আমাদের বিদ্যুতের সমস্যাই বেশি বুঝছেন, এই পানি দিতে পারে না, এই যে কৃষকদের ধান মান নষ্ট হয়ে যাইতেছে। সরকার কৃষকদের কথা চিন্তা করে লোডশেডিং এর এই সিদ্ধান্ত অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে কিভাবে, কি পরিমাণে বিদ্যুৎ বন্টন করা হবে তা কৃষকদের জানা উচিত বলে মনে করেন তারা। গ্রামাঞ্চলে যদি লোডশেডিং কিছুটা পরিমাণও বন্ধ করা যায় এবং গ্রামাঞ্চলে যদি ঠিকভাবে এটা বিদ্যুৎ দেয়াটা চালু করা যায়, তাহলে গ্রামের অর্থনীতি অনেক ভালোভাবে ঘুরে দাঁড়াবে। গ্রামে বিদ্যুৎ এবং জ্বালানি সংকট আছে, আপনারা জানেন। তো সেখানে যদি এই খরা মৌসুমে বিদ্যুতের প্রবাহ এবং জ্বালানি তেলের সংকটকে যদি দূরীভূত করতে হয়,
তাহলে একটা রেশনিং প্রক্রিয়ার মাধ্যমে সেটা করলে পরে আপনার গ্রামীণ অর্থনীতিতে একটা পজিটিভ ইফেক্ট আসবে। নওগাঁর কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এখন বর্তমানে কারেন্টের সমস্যা নেই, ডিজেলও পাওয়া যাচ্ছে। আমরা সুষ্ঠুভাবে ধান উঠে আমরা কাটাই মারাই করেছি, এখন আমাদের খুব সচ্ছলভাবে চলিচ্ছে। এখন কিছুদিন আগে মনে করেন যে কারেন্টের খুব সংকট ছিল, এখন মনে করেন কারেন্টের কোনো সমস্যা নাই। আবার আল্লাহ রহমে এখন ধান পান আল্লাহ যেটাই দিচ্ছে খুব শান্তিভাবে আমার এখানে থেকে উঠতেছে। সরকারের সিদ্ধান্তে এখন পর্যন্ত সারা দেশে সুফল না আসলেও কিছু কিছু অঞ্চল সুফল পাচ্ছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। হবিগঞ্জে বন্যার পানি কমে এলেও কৃষকদের দুর্ভোগ কাটেনি, নষ্ট হচ্ছে কাটা ধান। আকস্মিক এই বন্যায় জেলার 4টি হাওরের 13,000 হেক্টর বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। হবিগঞ্জে প্রতিদিন ডুবছে হাওর এলাকার বিভিন্ন এলাকা। বিশেষ করে এখন পর্যন্ত প্রায় 13,000 হেক্টর বোরো জমি পানিতে তলিয়ে গেছে। হবিগঞ্জের 3টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বিশেষ করে 20,000 কৃষক দিশেহারা পড়েছেন। চোখের সামনে সোনালী ফসল পচে নষ্ট হয়ে যাচ্ছে এবং যেগুলো ফসল ধানের কলায় তোলা হয়েছিল সেগুলোর অভাবে শুকাতে না পেরে সেগুলো নষ্ট হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রায় 20,000 কৃষকের তালিকা তৈরি করেছে। কয়েকদিন ধরে কিন্তু এমন অবস্থা দেখা দেওয়ায় বিশেষ করে সাধারণ কৃষকরা যারা সোনালী ফসল গড়ে তোলার চেষ্টা করেছিলেন সে ফসলগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়া এখন পর্যন্ত কোনো ধরনের সরকারি সহযোগিতা পাননি। তবে সম্প্রতি সরকারিভাবে গুদামে ধান সংগ্রহ চালু হয়েছে। আমরা দেখেছি যে এখন পর্যন্ত 2 টন ধান সরকারি গুদামে তোলা হয়েছে এবং আগামীকাল এই লটারির মাধ্যমে উপজেলা পরিষদে সরকারি ধান তোলা হবে। কৃষকরা বলছেন যে যদি রোদ দেখা না দেয় তাহলে যে ফসলগুলো তোলা হয়েছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি যদি একটু দেখাতে যাই যে এখানে আমি আছি যে বানিয়াচং উপজেলার আতুকুড়া এলাকা, এখানে যে কৃষকরা কিন্তু ওই যে সকালে আজকে বৃষ্টি না হওয়ার কারণে কিছুটা রোদ দেখা দিয়েছে, যে কারণে কৃষকরা কিন্তু তাদের এই সোনালী ফসল কিন্তু গড়ে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করছেন এবং কৃষকরা কিন্তু সকাল থেকেই তারা কিন্তু কাজ করছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে ফসলগুলো তোলা হয়েছিল, বিশেষ করে এখনও যেগুলো মারাই দেওয়া হয়নি সেগুলো স্তূপে রাখা হয়েছিল। বিশেষ করে এই ফসলগুলো কিন্তু স্তূপে কিন্তু কলাতেই কিন্তু পচে নষ্ট হয়ে গেছে। এতে কিন্তু কৃষকরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ছিল আমার কাছ থেকে হবিগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান প্রথম। বায়ুমান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQAir এর তথ্য অনুযায়ী ঢাকার বায়ুমানের স্কোর 167, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। কয়েকদিনের বৃষ্টিতেও ঢাকার বায়ুমান তেমন উন্নতি হয়নি। দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি ও পাকিস্তানের করাচি। শহর দুটির বায়ুমানের স্কোর 157। এছাড়া 156 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। হামে মৃত্যুর মিছিল কমছেই না। সোমবার 24 ঘন্টায় মারা গেছে 17 শিশু। বাংলাদেশে এই পরিস্থিতিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিকিৎসকরা বলছেন মৃত্যুর অন্যতম কারণ অপুষ্টির পাশাপাশি ICU সংকট। তারা জানান উপজেলা পর্যায়ে যদি ICU চালু রাখা যেত তাহলে অনেক শিশুর প্রাণ বাঁচানো সম্ভব হতো। গত 1.5 মাসে হাম এবং হামের উপসর্গ নিয়ে প্রায় 250 শিশু মারা গেছে, যাদের অধিকাংশই নিউমোনিয়ায় আক্রান্ত। চিকিৎসকরা বলছেন এদের জন্য প্রয়োজন ছিল ICU, কিন্তু দেশের সরকারি হাসপাতালগুলোতে শিশুদের জন্য প্রয়োজনীয় ICU না থাকা এবং থাকলেও তার জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা না থাকাই শিশু মৃত্যুর অন্যতম কারণ। এমনই একজন শরীফুল ইসলাম 8 মাসের সন্তানকে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালের ICU বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে উদ্বিগ্ন হয়ে পায়চারি করছেন বারান্দায়। পেশায় বাস চালক শরীফুলের বাড়ি মানিকগঞ্জে। জানালেন সন্তানকে হাসপাতালে ভর্তির ভোগান্তি। মানিকগঞ্জে ভর্তি ছিল প্রাইভেট হসপিটালে, ওইখানে আপনার 11 দিন ছিল। তার পরবর্তীতে জ্বর হওয়ার পরে ওইখান থেকে মুন্নু হসপিটালে নিয়েছিলাম। মুন্নু হসপিটালে বলছিল যে রুগী এখানে রাখা সম্ভব না, ঢাকাতে নিতে হবে। পরবর্তীতে ওইখান থেকে আপনার শিশু হাসপাতাল আনছিলাম এবং ICU নাই, ICU লাগবে। পরবর্তীতে ওইখানে সিট নেওয়ার পরে আমরা লালমাটিয়া ক্রিটিক্যাল হসপিটাল ওইখানে রাখছিলাম ICUতে 3 দিন, কিন্তু 3 দিনে আমাদের অনেক টাকা খরচ হয়েছে, প্রায় আপনার
70 থেকে 80,000 টাকা। আর ওইখানে চিকিৎসার মানও তেমন ভালো পাই নাই, মানে 3 দিন রাখার পর কোনো উন্নতি পাই নাই, আর ওই জন্য এখান থেকে নিয়ে আসলাম। এই হাসপাতালে সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাসের 14 শিশুকে ভর্তি করানো হয়েছে, যাদের হাম ও চিকেন পক্স হয়েছে। এদের মধ্যে একজন গতকাল মারা গেছে। বাচ্চাদের শরীরে হাম আর চিকেন পক্স উঠছে, সেই জন্য নিয়ে আসছে এখানে। ঢাকা মেডিকেল নেওয়া হয়েছিল, কিন্তু ঢাকা মেডিকেল থেকে এখানে রেফার করছে, বলছে এখানেই ভালো হবে। চিকিৎসক জানিয়েছেন যে শিশুটি মারা গেছে তার নিউমোনিয়া সহ অন্যান্য জটিলতা ছিল। এই ধরনের রোগীদের জন্য আইসিইউ প্রয়োজন। আমাদের এখানে আইসিইউ শিফটিংয়ের প্রথম কারণই হচ্ছে যে যাদেরকে আমরা বেশি বেশি মনিটরিং প্রয়োজন। আর আইসিইউতে আরেকটা হচ্ছে যে অক্সিজেন ডেলিভারি যে প্রসেসটা, সেটা ওয়ার্ডের চেয়ে ভালো আছে। সুতরাং যাদেরকে ওয়ার্ডে অক্সিজেন দিয়ে অক্সিজেনের মাত্রা ঠিক রাখা যাচ্ছে না, তাদেরকে আমরা আইসিইউতে শিফট করি। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, আইসিইউ থাকলেও নেই পর্যাপ্ত ভেন্টিলেশন, শয্যাসহ জনবল বাড়ানো প্রয়োজন। আইসিইউ সাপোর্টের ভিতরে আপনার ভেন্টিলেটর দরকার হয় এরকম অনেক সময়, যে কৃত্রিম শ্বাস দেওয়ার জন্য, যেটা আমাদের 1 বছরের উপরে বাচ্চাদের আছে, কিন্তু 1 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো ভেন্টিলেটর নাই। আমাদের ভেন্টিলেটর লাগবে, একটা হইলেও আমরা একটু চালাই নিতে পারতাম। আর কিছু সিস্টার দরকার সাপোর্টের জন্য, কারণ যে সিস্টার আছে ওরা আসলে গত মার্চের 15 তারিখ থেকে এত র্যান্ডম ডিউটি করতেছে, ওদের আসলে কোনো রেস্ট নাই। তিনি জানান, 2021 সালে উপজেলা হাসপাতালগুলোতে 2 শয্যার আইসিইউ করা হয়েছিল। জনবল সংকটে সেগুলো এখন বন্ধ হয়েছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আমানত ফেরত পেতে চট্টগ্রামের আগ্রাবাদে 5টি ব্যাংকের শাখা বন্ধ করে দিয়েছেন আমানতকারীরা। সোমবার দ্বিতীয় দিনের মতো ব্যাংক কর্মকর্তাদের বের করে দেন বিক্ষোভকারীরা। অন্তর্বর্তী সরকার এক্সিম, ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করলেও মূলধন ফেরত পাননি আমানতকারীরা। সোমবার সকাল 10টার দিকে মিছিল নিয়ে চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ এলাকায় যান এক্সিম ব্যাংকের আমানতকারীরা। ব্যাংকের ভেতরে ঢুকে বিক্ষোভে ফেটে পড়েন সবাই। বাকবিতণ্ডার পর একে একে বের করে দেওয়া হয় কর্মকর্তাদের। থমকে যায় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম। আমানতকারীদের অভিযোগ, টাকা না পেয়ে প্রায় 2 বছর ধরে সীমাহীন কষ্টে এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তারা। জমানো লাখ লাখ টাকা নিয়ে উদ্বেগ আর আতঙ্কে দিন কাটছে তাদের। এখন আর কোনো কথা চলবে না, আমাদের দরজার বাঁধ ভেঙে গেছে, এখন শুধু চলবে তালা কর্মসূচি সারা বাংলাদেশ জুড়ে। এয়ার কার্ড নামে কালোয়ান বাজছে, ব্যাংক লেনদেন স্বাভাবিক চাই। আমরা ব্যাংক থেকে একদিনের টাকা তুলতে আসিনি, আমরা ব্যাংকে দাঁড় করিয়ে দিও, বাট আমাদের লেনদেন স্বাভাবিক করেন, আমাদের হেয়ার কার্ড বাতিল করেন। সম্মিলিত 5টা ইসলামিক ব্যাংকে যখন এক করেছেন, আপনাদের দায়িত্ব আপনারা আমাদের আমানতের সুরক্ষা দেন। এক্সিম ব্যাংকের পর ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ও সোশ্যাল ইসলামী ব্যাংকের স্টাফদের বের করে ব্যাংকে তালা ঝুলিয়ে দেন আমানতকারীরা। তালা দিয়ে দিয়েছি, যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না এই তালা বন্ধ কর্মসূচি চলমান আছে, চলমান থাকবে। আন্দোলনের মুখে নিজেদের অসহায়ত্ব তুলে ধরেন ব্যাংক কর্মকর্তারা। জানান, এটি সরকারের সিদ্ধান্ত, তাদের কিছুই করার নেই। আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি ওনাদের টাকাগুলো দেওয়ার জন্য, সবাইকে একসাথে দিতে পারতেছি না, এটা হচ্ছে কথা। পুলিশের কাজ তো আর ব্যাংকের গ্রাহকের টাকা দেওয়া না, পুলিশের কাজ তো, পুলিশ তো আর তাদের টাকা জমা রাখে নাই, পুলিশ কি তাদের টাকা ফেরত দিতে পারবে? এবং যারা আসছে, গ্রাহক যারা আসছে, তারা তো তাদের দাবির জায়গা থেকে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ব্যাংক পাড়ায়। অন্তর্বর্তী সরকার 5টি ব্যাংকে একীভূত করে। এসব ব্যাংকে প্রায় 75 লাখ গ্রাহক টাকা জমা রেখে বিপাকে পড়েছেন। কোনো সমাধান হয়নি, ম্যানেজাররা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আনন্দে ভাসছে বিজেপি শিবির। বিধানসভা নির্বাচনে 294টি আসনের মধ্যে 206টিতে জয়ী হয়েছে দলটি। আর তৃণমূল কংগ্রেস পেয়েছে 80টি আসন। নিজ আসন ভবানীপুরে হেরেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
ভারতের পশ্চিমবঙ্গে টানা ১.৫ মাস ধরে বিধানসভা নির্বাচনের ম্যারাথন প্রচারণা ও ভোট গ্রহণ পর্ব শেষে সোমবার সকাল থেকে শুরু হয় ভোট গণনা। গণনা শুরুর পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকার লক্ষ্য থেকে ছিটকে পড়েছে তৃণমূল কংগ্রেস। আর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদ দখল করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। পশ্চিমবঙ্গে ২৯৩টি আসনের মধ্যে ২০৬টি আসনে এককভাবে জয়ী হয়েছে বিজেপি। ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস জিতেছে ৮০টি আসনে। বিশ্লেষকেরা বলছেন, স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য এমন ক্ষুরধার প্রতিযোগিতা দেখা যায়নি। সবচেয়ে আলোচিত আসন ভবানীপুরে বিরোধী দলীয় নেতা বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নিজ আসন নন্দীগ্রামে একটানা ৩ বার জয়ের হ্যাট্রিক করেছেন শুভেন্দু। ইতিমধ্যে রাজ্য জুড়ে বিজয় উল্লাস করছেন বিজেপির কর্মী সমর্থকরা। জয়ের পথে থাকা বিজেপি সরকার গঠন করলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী, সে আলোচনাও শুরু হয়ে গেছে। এই নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার জোর দিয়ে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বাঙালিই হবেন। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় পদ্ম ফুটেছে, মানুষের স্বপ্ন পূরণে সবকিছু করবে বিজেপি বলে জানান তিনি। পশ্চিমবঙ্গে ২০১১ সাল থেকে টানা ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের এটি হচ্ছে বড় পরাজয়। এ রাজ্যে বিজেপির জয় রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের বার্তা দিচ্ছে। এদিকে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে এবারই প্রথমবার অংশ নিয়েছে অভিনেতা থালাপাতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম টিভিকে। প্রথমবারেই ১০৮ আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। সরকার গড়তে দরকার মোট ১১৮ আসন। প্রশ্ন উঠছে, কংগ্রেস নাকি এডিএমকে, কার সঙ্গে জোট গড়বেন বিজয়? পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনকে নিজ আসনে হারিয়ে বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে আসামে বিজেপি এবার আঞ্চলিক জোট সঙ্গীদের ছাড়াই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে। তবে পালাবদল ঘটেছে কেরালার রাজনীতিতে। পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন বাম জোট এলডিএফ সরকারকে সরিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে মসনদ টিকিয়ে রাখার লড়াইয়ে আবার সফল হলো ক্ষমতাসীন এনডিএ জোট। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। দারিদ্র্য, বেকারত্ব, অপরাধ ও নিরাপত্তা ঝুঁকি সব মিলিয়ে যুদ্ধবিধ্বস্ত এক কঠিন বাস্তবতা পার করছে কঙ্গোর গোমা শহরের মানুষ। সেখান থেকে উঠে এসে এক তরুণ সাইক্লিস্ট শুরু করেছেন শান্তি ও ঐক্যের ব্যতিক্রমী যাত্রা। অনেকেই এটিকে তরুণদের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন। দারিদ্র ও অনিশ্চয়তায় ঘেরা পূর্ব কঙ্গোর গোমা শহর, যেখানে প্রতিদিনই সংগ্রাম চলে বেঁচে থাকার। এমন একটা জায়গা থেকে ব্যতিক্রমী এক পদক্ষেপ নিয়েছেন 23 বছর বয়সী ট্রায়াথলেট মিগুয়েল মাসাইসাই। প্যাডেলিং ফর পিস নামে গোমা থেকে মরক্কোর রাবাতা পর্যন্ত প্রায় 14,000 কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দেবেন তিনি। শান্তি, সহনশীলতা ও আফ্রিকান ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই এই যুবকের লক্ষ্য। আমি দেখতে চাই কঙ্গো শুধু যুদ্ধ আর সংঘাতের গল্প নয়, আমরা বড় স্বপ্ন দেখার পাশাপাশি বড় কিছু অর্জনও করতে পারি। সব প্রতিকূলতার মাঝেও আমরা উঠে দাঁড়াতে পারি। ক্রীড়া মানুষকে শুধু একত্রিতই করে না, শান্তিপূর্ণভাবে একসাথে থাকা শক্তি যোগায়। সেই বার্তাই ছড়িয়ে দিতে চান মাসাইসাই। ক্রিয়া কর্মকাণ্ডের মাধ্যমে একজনের সাথে অন্যজনের সম্পর্ক গড়ে ওঠে, যা আমাদের সবাইকে একত্রিত করে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে। এর আগে কঙ্গোর গোমা থেকে সাউথ আফ্রিকার কেপ টাউন পর্যন্ত 7,000 কিলোমিটার সাইকেল চালিয়েছেন মিগুয়েল মাসাইসাই। এবার তার লক্ষ্য 17টি দেশ পাড়ি দিয়ে নতুন ইতিহাস গড়ার। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।